অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এখন বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সভার মধ্যমণি প্রধান অতিথি জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এনপিপির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহক, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের যিনি প্রধান সিপাহী সালার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা জনাব তারেক রহমান। বন্ধুরা, 5 আগস্ট দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট দানব ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। গণতন্ত্রের আশায় আমরা আস্থা রেখেছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ওপর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন। কিন্তু এখন কি শুনতে পাচ্ছি? উনি বলেছিলেন আমি কোনো কিছু চাপিয়ে দিব না। সেদিন শুনতে পেলাম যে আমি কিছু শুনতে চাই না, যারাই যোগ্য তাদের হাতে বন্দর তুলে দেওয়া হবে, শুনতে না চাইলে জোর করে শোনাতে হবে। স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। প্রেস সচিব শফিকুল আলম, আমি জানি না কয়জন ওনাকে চিনতেন, কেউ চিনতেন 5 আগস্টের আগে সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন। উনি বললেন অডাসিটি, উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কে ম্যান্ডেট দিয়েছে ওনাকে? আজকে বাংলাদেশে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? ডিপি ওয়ার্ল্ড, যার বাংলাদেশি এজেন্ট সাবের হোসেন চৌধুরী। নিজেদের ব্যক্তিগত সুবিধার্থে তারা দেশটাকে বিক্রি করার পায়তারা করছেন। খলিলুর রহমান রোহিঙ্গা উপদেষ্টা থেকে হয়ে গেলেন বিষয়ক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেদিন তিনি কি বললেন? আমাকে বিদেশি বললে তারেক রহমানের ব্যাপারেও এই কথাটা এসে যাবে। কত বড় ঔদ্ধত্য দেখিয়েছেন এই খলিলুর রহমান। আমরা এই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করছি। উনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না। মানবিক করিডোরকে উনি বলছেন এখান দিয়ে মানুষ আসা যাওয়া করবে না, কিন্তু পণ্য ঠিকই যাবে। সুতরাং এই সরকার এর বিরুদ্ধে বা এই সরকারের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, সেই সংগ্রামে আমাদের ইস্পাত কঠিন ঐক্যটা যেন আমরা অটুট রাখতে পারি, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এবং আগামীতে কোনো টাল বাহানা করা যাবে না। আমরা সকলেই মিলে যেন সমস্বরে বলতে পারি গণতন্ত্রের পথে উত্তরণের জন্য যেটা দরকার, একটি নির্বাচনের রোডম্যাপ। সময় সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সকলকেই প্রয়োজন হলে আবারও রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্বাচন আদায় করতে হলে রাজপথেই নেমেই আমরা নির্বাচন আদায় করব। খোদা হাফেজ। ধন্যবাদ। এনপিপির এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব সাদাত হোসেন সেলিম। জনাব সাদাত হোসেন সেলিম এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভায় উপস্থিত সমগ্র বাংলাদেশি জাতির
আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের রাজনীতির সংগ্রামের অনুপ্রেরণা, বাংলাদেশের মানুষ যার প্রতীক্ষায় দীর্ঘদিন যাবৎ বসে আছেন, চেয়ে আছেন চাতক পাখির মতো, আমাদের সকলেরই নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা সহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে খুনি হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা সবাই আপন ভুবনে ফিরে যাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এক ধরনের কঠিন এবং এক ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। আমরা জানি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার চাইলেই অনেক সিদ্ধান্ত নিতে পারেন না, যেটা নিয়মিত একটি নির্বাচিত সরকার নিতে পারেন। এই সরকার স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রের একটি অঙ্গ, বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে, নিয়মরিক কন্টেইনার টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। আজকে থেকে 20 বছর আগে নিয়মরিক কন্টেইনার টার্মিনাল 9,500 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে। 4,000 কোটি টাকা দিয়ে এটা যন্ত্রপাতি দিয়ে অত্যন্ত সুচারুরূপে পরিচালিত হচ্ছে। নিয়মরিক কন্টেইনার টার্মিনালের এক পাশে, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল আরেক পাশে বাংলাদেশের অন্যতম স্পর্শকাতর বাংলাদেশ নেভির প্রধান স্থাপনা। এখানে ডিপি ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠান যদি আসে, যেই প্রতিষ্ঠানে শতকরা 90% লোক ভারতের, তাহলে এদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, এদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে কোনো মূল্যেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারি না এবং তা প্রতিহত করার জন্য আমরা শপথবদ্ধ। আমরা এই সরকারকে বলতে চাই, কোনো তালবানা না করে আগামী জুনের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত জাতি প্রস্তুত, আমরা প্রস্তুত। এর বাইরে গেলে আমাদের কাছে দুটি উদাহরণ আছে। বিচারপতি শাহাবুদ্দিনের উদাহরণ আছেন, তিনি সুচারুরূপে নির্বাচন করে জাতির ইতিহাসে আজকে নন্দিত ব্যক্তি। মঈনুদ্দিন ফখরুদ্দিন জাতির সাথে প্রতারণা করার পরে আজকে যে গুহায় লুকিয়ে আছে, সেখান থেকে বের হয়ে ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারে না, কারো জানাজায় উপস্থিত হতে পারে না। ডক্টর ইউনূস সাহেব, এই বৃদ্ধ বয়সে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পথে যেতে চান। আপনার যে অর্জন, সে অর্জন আপনি ইতিমধ্যে করে নিয়েছেন। আপনার মামলাগুলোতে খালাস হয়েছে, আপনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, আপনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, আপনি 5 বছর পর্যন্ত ট্যাক্স দেবেন না, সেটা আদায় করে নিয়েছেন। আপনি গ্রামীণ ব্যাংকের মালিকানা বৃদ্ধি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংক আগে গ্রামে কাজ করত, সেটা শহরে কাজ করতে পারবে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনার এই সিদ্ধান্ত আমরা কষ্ট করে হলেও মেনে নিচ্ছি, কিন্তু আপনি একটা নির্বাচন দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করে আপনি সসম্মানে আপন ভুবনে ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে, অন্যথায় আমরা নির্বাচনের জন্য সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামব এবং নির্বাচন আদায় করব, এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আজকের প্রধান অতিথির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাহাদি আমিন এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনপিপির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং এনপিপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্লিজ প্লিজ এটা তো প্লিজ আপনার বসুন। প্লিজ এটা বসুন। আমি অনুরোধ করছি বারবার আপনাদেরকে, উনি সময় খুব সংক্ষিপ্ত, আপনারা যদি স্লোগান দেন তো বক্তৃতা তো শোনা যাবে না। আজকে প্রধান অতিথি যিনি আছেন উনি তো আমাদের কথা শুনতে চাচ্ছেন, অতএব আপনারা চুপ করে বসে থাকুন, কেউ লড়াচড়া করবেন না। ধন্যবাদ। জি, আজকে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যারা রাজনৈতিক নেতৃত্ব। এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আমাদের বিভিন্ন আদর্শ রয়েছে, তবে যে একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন সার্বভৌম দেশে যেন আমরা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করি। সেই জন্যই কিন্তু গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল এক হয়ে আজকে আমাদের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গত 16 বছর ধরে এবং জুলাই অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে গুম খুন হামলা মামলাকে প্রতিহত করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমাদের সেই ফ্যাসিবাদ মুক্তির পরে প্রধান যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করা। বাস্তবতা হচ্ছে এই সরকারের প্রধান ম্যান্ডেট ছিল একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের ক্ষমতা নিশ্চিত হবে নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো রয়েছে বিচার বিভাগের ক্ষেত্রে, জনপ্রশাসনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করে দেশকে নির্বাচনের দিকে ধাবিত করা। সেদিকে আমরা যেতে পারি নাই, এবং এর পাশাপাশি আমরা এটিও দেখছি গণ অভ্যুত্থানে যে মূল আকাঙ্ক্ষা ছিল শহীদদের পাশে দাঁড়ানো, পঙ্গু এবং আহত মানুষদের পাশে দাঁড়ানো, সেখানেও কোনো প্রোগ্রেস হয় নাই। আজকে প্রায় 10 মাস হতে চলল, আমরা এখন পর্যন্ত শহীদের কোনো তালিকা পাই নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে পটুয়াখালীতে একজন কৃষক, একজন রিক্সা চালক ওনাদের রিক্সা বিক্রি করেছেন, ওনাদের বাড়ির গরুটুকু বিক্রি করেছেন, তারপরও আহত ছেলেকে বাঁচাতে পারে নাই। রাষ্ট্র চিকিৎসা দায়িত্ব নেয় নাই। আহত হওয়ার 9 মাস পরও গণ অভ্যুত্থানে একজন ছেলে সে মারা গিয়েছে। আমরা দেখেছি গত পরশুদিন আরও একজন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানের আহত। এটা অবশ্যই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না যে 10 মাস পার হওয়ার পরও রাষ্ট্র আহত যারা জুলাই যোদ্ধা তাদের দায়িত্ব নিতে পারবে না। গণ অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল অবশ্যই এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে সার্বভৌমত্বের সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে, সেটা বন্দরের ক্ষেত্রে, সেটা হিউম্যান ট্রান্সফারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে করিডোর সহ আমরা একটা নির্বাচিত সরকারের ক্ষমতায়ন চাই জনগণের মাধ্যমে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে যেমন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক অভিযাত্রার পরে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আবারও স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন জিএসডির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জনাব শহীদ উদ্দিন মামুন স্বপন এখন বক্তব্য রাখছেন। শহীদ উদ্দিন স্বপন এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুদূর লন্ডন থেকে যিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, বাংলাদেশের লাখ লাখ কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান। আমাদের মাঝে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, গণমাধ্যমের বন্ধুরা উপস্থিত আছেন। এনপিপির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে প্রত্যাশা করছি এই দলটি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যেই ভূমিকা রেখেছে, আগামীতে 100 বছর পর্যন্ত এই দলটি বেঁচে থাকবে এবং আগামী প্রজন্ম এই দলের 100বার্ষিকী পালন করবে। আজকে আপনাদের কাছে এই প্রত্যাশা করতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে বলতে চাই, আজকে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে নির্বাচন সংস্কার এবং বিচারের প্রশ্নে তাদের জাতীয় কর্তব্য হিসাবে তারা দেখিয়েছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যারা এই ফ্যাসিস্টকে হটানোর জন্য যারা সংগ্রাম লড়াই করেছি, আমাদের সকলের আকাঙ্ক্ষার জায়গা বিচার সংস্কার এবং নির্বাচন। এই অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দলও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যাত্রাকে নিশ্চিত করবার লক্ষ্যে, এটিকে বাস্তবায়ন করবার লক্ষ্যে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে কি কি ভূমিকা রাখা হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে, জনগণ সে ব্যাপারে শঙ্কিত কিনা, জনগণের আস্থা সে জায়গায় আছে কিনা, আজকে এটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমি যদি দুটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমরা দাবি করেছিলাম তাদেরকে জাতীয় বীর ঘোষণা করার জন্য, সরকার পদক্ষেপ নেয় নাই। আমরা এই গণ অভ্যুত্থানকে 5 আগস্টকে গণ অভ্যুত্থান দিবস পালন করার জন্য সরকারের কাছে জাতীয় স্বীকৃতি দিয়েছিলাম, সরকার গ্রহণ করে নাই। আমরা 21 পদক দিয়েছি, স্বাধীনতার পদক দিয়েছি, একজনও এই গণ অভ্যুত্থানের শহীদ সেই পদকের অংশীদার হতে পারে নাই। তার মধ্য দিয়ে এটি বোঝা যায় যেই কথা মুখে বলছেন সেই কথা বাস্তবে দেখাবার জন্য, জনগণের সামনে গণ অভ্যুত্থানের চেতনাকে দৃশ্যমান করবার জন্য আমরা লিবার্টি স্কয়ারের দাবি করেছিলাম, সরকার কর্ণপাত করে নাই। জন অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখবার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, এত বড় ত্যাগকে বাঁচিয়ে রাখার জন্য যে দৃশ্যমান কাজগুলো করা দরকার, একটি কাজও সরকার করে নাই। অন্য প্রশ্নগুলো নেতৃবৃন্দ বলবেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল পিপলস পার্টি 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি, সহযোদ্ধা, বন্ধুবর ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, আজকের এই আলোচনা সভার মধ্যমণি, প্রধান অতিথি, যিনি সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নির্দেশনায় আমরা গণতন্ত্র মঞ্চ বিএনপির 27 দফা, গণতন্ত্র মঞ্চের 14 দফাকে 4 দফায় রূপান্তরিত করে 31 দফার একটি সংস্কার কর্মসূচি জাতির সামনে যিনি উপস্থিত করেছিলেন, জনাব তারেক রহমান
আজকে ভার্চুয়ালি এখানে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমি ওনাকে আপনাদেরকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যম কর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এই সংবাদ সংগ্রহ করছেন জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। বন্ধুগণ, আজকে আমাদের দেশ, আমরা কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিক সম্মেলন ছিল গণতন্ত্র মঞ্চের, সাংবাদিক সম্মেলন শেষ করে এখানে উপস্থিত হয়েছি। দেশ একটি সংকটের মধ্যে নিপতিত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, এই সংকটের জন্য কারা দায়ী? আজকে দেশ কেন এই সংকটের মধ্যে ঢুকলো? এই সংকটের জন্য যারা দায়ী, আজকের এই আলোচনা সভা থেকে আমি তাদেরকে বলবো, সংকটের নিরসন করুন। একমাত্র উপায়, আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বলেছি, ওই খুনি হাসিনা যার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, ফরহাদ আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এই পিপলস পার্টির জাতীয়তাবাদী সমমনা দল, আমরা 38টা দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। আমি তাদেরকে বলবো, আপনারা সংকটের জন্য দায়ী, সংকট আপনারা সৃষ্টি করেছেন। এই সংকটের নিরসন আপনাদেরকেই করতে হবে এবং নির্বাচন দিতে হবে। সংস্কার চলবে, নির্বাচন চলবে, নির্বাচন দিতে হবে। নির্বাচনই একমাত্র এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায়। বন্ধুগণ, সংকটের নিরসন না হলে এই জাতি, ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তি যারা ওই খুনি হাসিনার প্রেতাত্মারা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা গোলা পানিতে মাছ শিকার করবে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, অতি সত্বর আপনি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, সংকটের নিরসন করুন, না হলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, আরও পড়বে এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রেতাত্মারা আবার উঠে আসবে। এই বাংলার মাটিতে যে লড়াই সংগ্রাম করে আমরা 71-এ যেভাবে এদেরকে পরাজিত করেছিলাম, একটি শক্তিকে, আবার এই খুনি হাসিনাকে আমরা পরাজিত করেছি, সেই 24-এর মহান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আর কোনো সেই ফ্যাসিস্টের আবির্ভাব যেন বাংলাদেশে না হয়, স্বৈরাচারের আবির্ভাব যেন বাংলাদেশে না হয়, তার অনুরোধ রেখে আমরা আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সময় খুবই সংক্ষিপ্ত, তাই আপনাদের সামনে আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমরা লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকব। যেভাবে এই খুনি হাসিনা ফ্যাসিস্টকে আমরা পরাজিত করেছি, যদি আবার কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে ওঠে, আমরা তাদেরকে এই বাংলার মাটিতে আবার এই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখতে পারেন নাই ন্যাশনাল পিপলস পার্টির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ব্যারিস্টার ফাইয়াজ জামান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার ফারিয়া জামান, যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আবুল কালাম, মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব এবং নেতৃবৃন্দ। এখন বক্তব্য রাখছেন
এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সম্মানিত জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এখন বক্তব্য রাখছেন। প্লিজ প্লিজ, আলাল ভাইয়ের ভয় নাই, এটা জানে, সবাই জানে, আজকে প্রধান অতিথিও জানে, এটা বলার প্রয়োজন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যে দলের আজকের যৌবন প্রাপ্তি 18 বছর প্রাপ্তবয়স্ক হয়েছে, সেই এনপিপির জনাব ফরিদুজ্জামান ফরহাদ, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, যার নামের আগে পরে কোনো বিশেষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় প্রতিনিধিত্বকারী প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, অনারেবল ডিপ্লোম্যাটস এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন স্তরের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে সমস্ত বক্তব্য যার দিকে সবার মনোযোগ তার জন্য আমি উৎসর্গ করলাম। আমি শুধু এতটুকুই বলবো যে দুটো গান, একটা গান আছে, একজন মহিলা শিল্পী গেয়েছেন, গানটি হচ্ছে কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। এত চেষ্টা করলাম আমরা, কিন্তু কাগজের ফুল তো তাই ঝরে গেল, আর পাষাণ হৃদয় তাই এতভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পাষাণ হৃদয়ের মন গলেনি। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধু বলতে চাই, আজকে যারা আছেন নিজেদেরকে দেশের মালিক মুক্তার মনে করছেন, তাদেরকে বলতে চাই, আপনারা সেই গানটির কথা আবার স্মরণ করুন, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দেশের ঘরের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত জনগণ, যারা ফ্যাসিস্টের কবলে পড়ে নিজেদের জীবন যৌবন, নিজেদের কর্ম, নিজেদের ব্যবসা বাণিজ্য, পরিবার সব কিছু থেকে বিচ্যুত হয়েছেন। তাদের একটাই মাত্র দাবি ছিল, অধিকার ছিল, যে অধিকার, যে দাবির জন্য 71-এর মতো রক্তাক্ত মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, একটা ভোটের অধিকার, সম্মান, একটা ভোটের অধিকারকে সম্মান জানানো হয়নি। সেই জন্যে আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই না। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা, গণতন্ত্রপ্রিয়, যুগে যুগে তারা প্রমাণ করেছেন। সংস্কার বলেন, পায়োনিয়ার হচ্ছে বিএনপি সংস্কারের। বিচার বলেন, জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত কে হয়েছে যারা বিচার চায়? বিএনপি সবার আগে ফ্যাসিবাদের বিচার চায়। এগুলোর জন্য নতুন করে লিখিত পড়িত দলিলের প্রয়োজন হয় না। সুতরাং আমরা মনে করি জবাবদিহিতামূলক যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত করার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগ। সেটা করার সুযোগ দিন, মানুষ আপনাদেরকে সম্মানের সঙ্গে আজীবন স্মরণ রাখবে। আজকে আমি এই ন্যাশনাল পিপলস পার্টির অনুষ্ঠানে এসে আশীর্বাদ করব, দোয়া করব, এই দলটি অতীতে যেভাবে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে, আগামী দিনেও একাত্ম হয়ে আমরা তাদের সঙ্গে কাজ করব, এটা আমাদের পক্ষ থেকে প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথির অনুমতি চাচ্ছি, আমাদের ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আমাদের ডকুমেন্টটি পরিদর্শন করার জন্য মহামান্য আজকের প্রধান অতিথির কাছে অনুমতি চাচ্ছি। ডকুমেন্টটি দেন। ডকুমেন্ট
আজ 25শে মে 2025 ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, সভাপতি ন্যাশনাল পিপলস পার্টি ও আহ্বায়ক জাতীয়তাবাদী সমমনা জোট। ন্যাশনাল পিপলস পার্টির বিগত বছরের কিছু কার্যক্রম তুলে ধরছি। শেখ হাসিনার পদত্যাগের জন্য নির্বাচনের দিন এক দফা দাবিতে হরতাল পালন করে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। আওয়ামী সরকার পদত্যাগের জন্য এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল করেন ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা। শেখ হাসিনার আমলে অনেক কিছুই হচ্ছে, যেমন হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, শেখ হাসিনার আমলে হয়েছে শেয়ার বাজার লুট, শেখ হাসিনার আমলে হয়েছে পুকুর চুরি। 10 দফা দাবি আদায় লক্ষ্যে গণ অবস্থান কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 87তম জন্মদিনে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এক দফা যৌথ ঘোষণা দেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার এবং বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির লক্ষ্যে এক দফা দাবি বাস্তবায়নে রাস্তায় নেমে আসে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। এদেশে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, কারণ আপনাকে কেউই বিশ্বাস করে না, বাংলার জনগণ সহ পৃথিবীর কেউই বিশ্বাস করে না যে আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের প্রতি আদালতের ফরমায়েশি রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে অনশন করে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। শেখ হাসিনার পদত্যাগের জন্য এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। নেতৃত্ব দেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করেন ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। প্রধান অতিথি ছিলেন ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অবৈধ নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গণমিছিল বের করে ন্যাশনাল পিপলস পার্টি। জনাব অলি আহাদের 12তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ন্যাশনাল পিপলস পার্টির 5 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন অবস্থায় তার সঙ্গে দেখা করতে যান ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দলের নেতাকর্মীরা যখন অসুস্থ হয়ে পড়েন তাদের দেখতে ছুটে যান ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বর্তমান সেনাপ্রধান
জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছিল একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। ধন্যবাদ। আজকের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকারের আপনি এদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, সারা পৃথিবীর ভালোবাসা পেয়েছেন। আমরা আপনাকে ভালোবাসি। আপনি জুনের মধ্যেই আপনাকে নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে। যদি তফসিল ঘোষণা না করেন তাহলে বাংলাদেশের খালেদা জিয়ার নেতৃত্বে ইসলামিক মূল্যবোধের আদর্শ সকল শক্তি রাজপথে নেমে আসবে, সেই প্রত্যাশা রাখছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ন্যাশনাল পিপলস পার্টির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, আপনার মনোনীত 18 আসনের নারায়ণ 2 আসনের মনোনীত প্রার্থী জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ফরহাদ, তুমি এগিয়ে চলো, ফরহাদ তুমি এগিয়ে চলো, ফরহাদ তুমি এগিয়ে চলো। এনপিপি এনপিপি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ নামে, যিনি আমাদের সত্য ন্যায়ের পক্ষে কথা বলার সাহস দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয় ন্যাশনাল পিপলস পার্টির নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত ফরেন ডেলিগেটসবৃন্দ ও আমার দলের নেতৃবৃন্দ, আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের প্রধান অতিথি, যাকে কোনো বিশেষণে বিশেষিত করার দরকার নেই। তিনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা, তিনি দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় নেতা, এবং তিনি না থাকলে, তিনার নির্দেশনা না থাকলে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যেত না। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনাকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার নড়াইলবাসীর পক্ষ থেকে, ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আরো ধন্যবাদ জানাই। আপনি আমাকে 2018 সালে নড়াইলে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোটের ব্যবস্থাকে কুক্ষিগত করেছে এবং আল্লাহ তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, শেখ হাসিনা এদেশে গুম খুম একটা রাজত্ব সৃষ্টি করেছে এবং গুম খুমের এই রাজত্বের কারণে এদেশের মানুষের গণতন্ত্র হরণ করে ফেলেছিল। মানুষ ভোটের অধিকার ভুলে গিয়েছিল। ভোট কাকে বলে সেটা জানতো না। সেই ভোট
মানুষ 15 বছর ধরে দিতে পারে নাই। আমরা এক দফার আন্দোলন করেছিলাম, শেখ হাসিনার পতনের আন্দোলন। আমরা 31 দফা আন্দোলন সংস্কারের প্রস্তাব নিয়ে মাঠে ঘাটে গিয়েছিলাম তারেক রহমানের নির্দেশে। সংগ্রামী ভাইয়েরা আমার, সেই ভোট নিয়ে বর্তমান আবার এই সরকার সিনেমিনি খেলছে। সরকারকে আমরা বারবার বলেছি, যতবার দেখা হয়েছে ততবার বলেছি, আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ দেন। এটা অনেক আগে বলেছিলাম, এখন বলি নির্বাচনের শিডিউল ঘোষণা করুন। ডিসেম্বর থেকে জুন এটা বলা চলবে না। আপনি নির্বাচনের শিডিউল করুন এবং নির্বাচনের নির্দিষ্ট দিন। তা না হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে এবং আপনিও এদেশে ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা বারবার বলেছি উনাকে, ওনার সাথে দেখা করে বলেছি, একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটা দেশের জন্য ক্ষতিকর। কিন্তু উনাকে নাকি উনার অ্যাডভাইজারকে নাকি অনেকে বলে 5 বছর থাকেন। আপনার জন্য কি হচ্ছে? আপনি অনির্বাচিত সরকার, আপনার জন্য দেশের আইন শৃঙ্খলার সবচাইতে অবনতি হচ্ছে। দেশে প্রতিদিন 10টা থেকে 15টা 20টা খুন হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আপনি এটা জানেন না? আপনাকে জানানো হয় না। মানুষ আপনাকে বলে, আপনার কথা এখন বিশ্বাস করে না। আপনার কথা মানুষ বিশ্বাস করে না। আপনি বলেছেন 2025 ডিসেম্বর বা 2026 30 জুন। মানুষ আমাদের বলে, ভাই ইলেকশন কি হবে না উনি আবার অন-11-এর মতন থাকতে চায়? ডক্টর ইউনূস সাহেব, আপনি নোবেল লরেট, আপনাকে আমরা বিএনপিরা সাপোর্ট দিয়েছি। আমরা 20 দল করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য করেছি, মানুষের ভোট দেওয়ার জন্য করেছি। আপনাকে ক্ষমতায় লং টাইম বসানোর জন্য আপনি করেন নাই। সংগ্রামী ভাইরা আমার, 111-এর সরকারও একটা কিংস পার্টি তৈরি করতে গিয়েছিল, কিন্তু করতে পারে নাই। 111-এর সরকারের কি অবস্থা আপনারা জানেন। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমেরিকায় মসজিদে নামাজ পড়তে পারে না। আপনি এমন কাজ করবেন না যাতে আপনার ওই পরিণতি হয়। আপনার প্রতি আমাদের সাপোর্ট আছে, থাকবে যতদিন পর্যন্ত আমরা মনে করব যে আপনাকে রাখা দরকার। আপনি ভুল করবেন না। আপনি একটা দলকে কিংস পার্টি মানাবেন না। আপনি এই কিংস পার্টির কথায় ওঠেন, বসেন, চলেন, তাকে দিয়ে করবেন না। এই শিশু বাচ্চাকে দিয়ে দল চলবে না। এই শিশু বাচ্চার প্রতি আপনি জানেন, বাংলাদেশে তারা যদি ইলেকশনে দাঁড়ায় তারা একটা সিটও পাবে না। আপনি বিএনপির সাথে পাল্লা দেন। বিএনপি আপনাকে 10 দিন ধরে সাক্ষাৎ চায়, আপনি সাক্ষাৎ দেন না। আমরা সাক্ষাৎ চাই, সাক্ষাৎ দেন না। আর ওই কিংস পার্টি বলার সাথে সাথে তারা চলে যায়। তাদের ভিতরে আপনি কি পেয়েছেন? এরা আপনাকে সর্বনাশ করছে। এদের থেকে আপনি দূরত্ব থাকেন। সংগ্রামী ভাইরা আমার, আমরা বারবার বলছি, এটা অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকারের কার্যক্রম হচ্ছে একটা নির্বাচন দিয়ে জাতীয় সংসদ গঠন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া। কিন্তু তা না করে আপনি কি করছেন? আপনি রোহিঙ্গাদের 1,82,000 লোক ফেরত পাঠানোর কথা ছিল, পাঠাতে পারছেন? পারেন নাই। মানবিক করিডোর দিতে চান। আপনাকে মানবিক করিডোর দেওয়ার কথা কে বলেছে? এই মানবিক করিডোর একদিন সামরিক করিডোরে পরিণত হবে। এই মানবিক করিডোর একদিন গাজায় পরিণত হবে। এই ক্ষমতা আপনাকে কেউই দিয়ে নাই, বাংলার মানুষ দিয়ে নাই। বাংলার মানুষের মতের বিরোধে কোনো কাজ করবেন না। চিটাগাং আমাদের হৃৎপিণ্ড, চিটাগাং পোর্ট আমাদের হৃৎপিণ্ড।
চিটাগাং অর্থনৈতিক পিণ্ড, তাকে আপনি অন্য হাতে তুলে দেন। এটা কি আপনার ক্ষমতা আছে? আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে? আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়ে নাই। আপনি এই কাজ করেন না, এইটা থেকে বিরত থাকেন। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলেন নাই, আপনি বিএনপির সাথে কথা বলেন নাই, আপনি অন্যান্য দলের সাথে কথা বলেন নাই, আপনি দুই একটা দলের সাথে কথা বলে এই কাজ করছেন। এমন কাজ করবেন না যাতে মানুষ আবার রাস্তায় নামে। শেখ হাসিনাকে যদি এদেশ থেকে পালাতে বাধ্য করেছি, আপনাদের মতন অনেককেই করতে বাধ্য হবেও। সংগ্রামী ভাইরা আমার, ইদানিং একটা সুর উঠেছে, অপপ্রচার চালাচ্ছে, সেটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে। সেনাবাহিনীর নামে অপপ্রচার চালানো হচ্ছে। সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক। সেনাবাহিনীকে যদি দুর্বল করা হয়, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, জাতি দুর্বল হয়ে যাবে। সেনাবাহিনীকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। সেনাবাহিনীর যদি না থাকতো, 5ই আগস্টের পর এদেশের সমস্ত প্রশাসন ভেঙে পড়েছিল, পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, র্যাব ভেঙে পড়েছিল, বিডিআর ভেঙে পড়েছিল। সেনাবাহিনী একমাত্র মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম করে দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে। সংগ্রামী ভাইরা আমার, আমি বেশি বক্তব্য দিব না। আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, যে দেশে আওয়ামী লীগের গণহত্যার বিচার হোক, আওয়ামী লীগের গুণের বিচার হোক, আওয়ামী লীগের খুনের বিচার হোক, কিন্তু সে বিচারের সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। এই সরকার 10 মাসে কি সংস্কার করছে? মানুষ সংস্কার বোঝে না। আমরা গ্রামে গঞ্জে যাই, কোথায় সংস্কার, কি সংস্কার, সেটা আজ পর্যন্ত মানুষ বুঝতে পারেনি এবং ইন্দ্রাও দিতে পারে নাই। সংস্কারের নামে সংস্কারের দোয়াই দিয়ে নির্বাচন পিছনে যাবে না। মানুষ একমাত্র অপেক্ষা করছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়া যদি আজকে নির্দেশ দেয়, কালকে ঢাকা সহ সারা বাংলাদেশে নির্বাচনের জন্য মাঠ ঘাট রাস্তা পথ প্রান্ত আটকে যাবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, তাও আজ পর্যন্ত এই সরকার প্রকাশ করতে পারে নাই। কিন্তু ফিলিস্তিনি কতজন মারা গেছে, ইসরায়েল কতজনকে খুন করেছে, কত বাড়ি আঘাত করেছে, কত ইয়েছে, তারও প্রকাশ করছে। কিন্তু এই সরকার কিছুই করে নাই। আমরা বারবার একটা কথা বলছি, সরকার দুর্বলতা পরিচয় দিচ্ছে, দুর্বল করতেছে মানুষকে, এনবিআরকে ভেঙে দিচ্ছে। এনবিআর ভাঙ্গা ঠিক হচ্ছে না। সরকার আওয়ামী লীগের দোসর যারা ছিল বিচার বিভাগে, প্রশাসনে, পুলিশে, ব্যাংক সেক্টরে একজনকেও উনি বিতাড়িত করতে পারেন নাই। বরং বাংলাদেশ থেকে বাংলাদেশে উনি কোনো ভালো লোক দেখেন না। সব স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার বিদেশ থেকে ইম্পোর্ট করে, যারা বাংলাদেশ সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা নাই। আমি বক্তব্য বেশি করব না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করছেন, তিনি বক্তব্য দিবেন। শুধু একটা কথা বলতে চাই, এই সরকার আদালত মানে না। ইশাককে, ঢাকার মেয়রকে আদালত তাকে মেয়র বানিয়েছে, শপথ পড়াচ্ছেন না। এই শপথ নিয়ে ছিনিমিনি করবেন না। আদালত মানতে হবে, আদালতের বিচার মানতে হবে, আদালত নিয়ে ছিনিমিনি করবেন না। সর্বশেষ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যারা এসেছেন, আমার নড়াইলবাসী সহ ঢাকা সহ সারা বাংলাদেশে যারা এসেছেন, যারা অতিথিরা এসেছেন, যারা চাইনিজ ভাইরা এসেছেন, তাদের আমি জানাই আন্তরিক অভিনন্দন। এবং আরও সবচাইতে আমি অত্যন্ত কৃতজ্ঞভাবে আবার স্মরণ করছি আমার মহান নেতা, বাংলাদেশের জনপ্রিয় নেতা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের কর্ণধার জনাব তারেক রহমান আমাদের যে সময় দিয়েছেন, এই জন্য আমি ওনাকে আন্তরিক স্যালুট জানাই, অভিনন্দন জানাই, দল থেকে জানাই, আমি দেশ থেকে জানাই এবং আশা করব ইনশাল্লাহ
অচিরেই তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং আমরা তার নির্দেশে কাজ করব। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বক্তব্য না দেওয়ার জন্য দুঃখিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির জাতীয়তাবাদী সমন্বয় জোটের অন্যতম শীর্ষ নেতা জনাব কারি মোহাম্মদ আবু তাহের এবং ওনার দলের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপির সম্মানিত মহাসচিব হারুন আর সোহেলকে বক্তৃতা না দেওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত মহাসচিব জনাব রাশেদ খান। এখন আজকের ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথি ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথি বক্তব্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরিদ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা, জ্ঞানীগুণী বিশিষ্টজন, উপস্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ এবং সামনে উপস্থিত এনপিপি এবং সমমনা জোটের কর্মী সমর্থক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র, রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন, পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণ মুক্ত বাংলাদেশ, আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনো রূপে কোনো ক্রমেই ফিরতে না পারে, তার পুনরুত্থান ঘটতে না পারে, এই সময় সেটিই হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বলার অর্থ হলো আমাদের বর্তমান সংবিধানের 65-র 2 অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই 2018, 2014 এবং 24 সালে নির্বাচনের নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল, সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল। এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের
রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয়। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আগেও বলেছি, হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই, তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে, জনগণ হয়তো এমনটি আশা করে না। তারপরেও সরকারকে নিয়ম মাফিক কিছু কাজ করতে হয়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ম মাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন, বিশেষ করে গণতান্ত্রিকামী জনগণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণেই জনগণ প্রতিদিন, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফরচুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে। সম্মানিত সভাপতি, প্রিয় রাজনৈতিক সহকর্মী ভাই ও বোনেরা, আমি একটি বিষয়ে গণতান্ত্রিক আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত
কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আজকে এনপিপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে সময় দেওয়ার জন্য। ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীতে আপনার যে নির্দেশ থাকবে ন্যাশনাল পিপলস পার্টি সেই পথে এগিয়ে যাবে। অতীতে যেভাবে এগিয়েছে আগামীতে সে রাজপথে থাকবে।